আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেই লেসনটা শিখবো সেটা হলো তোমার নেলসন ম্যান্ডেলা। তো আমরা একটু ডিফারেন্স আকারে শিখবো, হ্যাঁ? তুমি তো বিভিন্নভাবে এতদিন পড়ছো, বাট আজকে একটু ডিফারেন্স আকারে পড়বা। এই কারণে ডিফারেন্স বললাম, দেখো প্রতিটা লাইন যেভাবে সাজাইছি তোমার দেখে মন ভরে যাবে। তুমি দেখো এত সুন্দর করে প্রতিটা লাইন সাজানো হয়েছে, তাও কি সুন্দর ব্যাখ্যা দিয়ে সাজাইছে। তুমি যদি দেখতে পাও, এটা হলো প্রথম লাইন, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলার প্রথম লাইন। আই হ্যাড রেজ ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস। তো দেখো এইভাবে তোমার এটা কেমন সাজানো হয়েছে একটু দেখো। প্রথমত আমি লাইনটাকে ভাঙছি। আই হ্যাড, আমি ঘৃণা করি কি, রেজ ডিসক্রিমিনেশন মানে কি, জাতিগত বৈষম্য। মোস্ট ইন্টেন্সলি, মোস্ট মানে অত্যন্ত, ইন্টেন্স মানে তীব্রভাবে। আমি জাতিগত বৈষম্যকে কিভাবে ঘৃণা করি, যে মোস্ট ইন্টেন্সলি, খুবই তীব্রভাবে ঘৃণা করি। অ্যান্ড, এই যে অ্যান্ড এবং, ইন মধ্যে, অল সব, ইটস এর ম্যানিফেস্টেশন মানে রূপে। তাহলে এর অনুবাদটা কি দাঁড়ালে দেখো, অনুবাদটা এখানে লেখা আছে, আমি জাতিগত বৈষম্যকে অত্যন্ত তীব্রভাবে এবং এর সব রূপকে কি ঘৃণা করি। তো আমি প্রথমে এখানে কি করছি বলো তো, আমি প্রথমে করছি কি, যে এই যে লাইনটা, এই লাইনটাকে আমি ভেঙে ভেঙে লিখছি, তাই না? এই ভেঙে ভেঙে লিখলাম, লেখার পরে আমি অনুবাদটা দিলাম। এবার আমি কি করব, এবার প্রতিটা ইংরেজি ওয়ার্ড মিনিং, এখানে ওয়ার্ড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা ওয়ার্ড আছে এখানে, তাই না? এখানে দেখো সেম 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে মেবি 11টা আছে একদম, মানে যে মেন কথা যতটা ওয়ার্ড থাকবে প্রতিটার ওয়ার্ড মিনিং তুমি এখানে পাবা। তো এইভাবে যদি পড়ো তাহলে কি বলবো, তাহলে যারা কিছু প্যাসেজ পড়তে পারো না তারা নিজেরা আশা করি এমনি পড়তে পারবা, তাই না? যারা আর কি মোটামুটি যারা রিডিং পড়তে পারো, মানে ইংলিশ যারা রিডিং পড়তে পারো, তারা মানে কেউ তোমাদের গাইড দেওয়া ছাড়াও তোমরা নিজেরা আশা করি এভাবে পড়লে ইনশাআল্লাহ তোমরা নিজেরা এটা কি বুঝতে পারবা। তো ভাইয়া এভাবে আর কি তোমাদের সাজিয়ে গুছিয়ে এখন পড়াবো। তো আমরা প্রথম লাইনটা পড়ছি, তাই না? প্রথম লাইনের অনুবাদটা কি ছিল, আমি জাতিগত বৈষম্যকে অত্যন্ত তীব্রভাবে এবং কি করি, ঘৃণা করি, মানে অত্যন্ত তীব্রভাবে ঘৃণা করি এবং এর সকল রূপকে ঘৃণা করি। মানে সে জাতিগত বৈষম্যকে পছন্দ করে না এবং জাতিগত বৈষম্যের যে রূপরেখা, মানে ওগুলোর সে কি ঘৃণা করে। হ্যাঁ, এই তো। দ্বিতীয় সেন্টেন্সে যদি আসো, দেখো আই হ্যাভ ফট ইট, মানে কি, যে আমি লড়াই করেছি, হ্যাঁ, এই যে আই হ্যাভ ফট ইট, আমি লড়াই করেছি, অল ডিউরিং মাই লাইফ, মানে আমার সারা জীবন জুড়ে, হ্যাঁ, বলছে যে আমি লড়াই করেছি এটার জন্য, অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সমস্ত জীবন জুড়ে কি করেছি, এটার জন্য লড়াই করেছি। আই উইল ফাইট নাও, আমি লড়াই করব, ওই যে এখানেও এটা পড়বা প্লাস এখানে পড়বা, দেখো আই উইল ফাইট ইট নাও, আমি লড়াই করব কি এটার জন্য, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। তো এখানে কি বলছে দেখছো, এবং আমার জীবন শেষ না পর্যন্ত এটি করব, মানে সে লড়াই কি করতেছে, সে তার সারা জীবন ধরে লড়াই করছে কার জন্য, এই যে জাতিগত যে বৈষম্য আছে না, এর বিরুদ্ধে। এই যে আমরা যে জাতিগত বৈষম্য দেখলাম, এই জাতিগত বৈষম্যকে আমরা প্রথম দেখলাম কি, সে ঘৃণা করে। তো এখন এই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সে তার সারাটা জীবন জুড়ে কি করছে, যুদ্ধ করছে, এবং সে বলছে যুদ্ধ করে যাবে যতদিন পর্যন্ত না তার শেষ নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত। তারপরে দেখো কি লাগছে, ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। অ্যাকসেপ্টেন্স মানে কি, এখানে প্রতিটা ওয়ার্ড দেওয়া আছে, এই দেখো আমরা যদি দেখি অ্যাকসেপ্টেন্স, এই যে অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে কি তোমার অভিষেক ভাষণ, মানে কি, মানে অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে তোমার যে ভাষণটা দেয় আর কি প্রথমে, ওই ভাষণটা বলে অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো ম্যান্ডেলা, এখানে আমরা লাইনে আসি, দেখো ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তো এটা কি বলছে দেখো তো, ম্যান্ডেলা সেড, আমরা এখন
এখান থেকে পড়বো। ম্যান্ডেলা বলেছিলেন কি, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার অভিষেক ভাষণে কি বলেছিলেন? সে কি হিসেবে বলেছিলেন? দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার পর। তার মানে সে কখন বলেছিলেন? অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। সে দক্ষিণ আফ্রিকার কি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার পর সে তার অভিষেক ভাষণে বলেছিলেন। হ্যাঁ, কি বলেছিলেন? এই যে আই হ্যাভ ফট ইট, আমি সারা জীবন ধরে লড়াই করেছি, লড়াই করব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এখন আমি যদি অনুবাদটা পড়ি, দেখো আমি যেভাবে পড়াইছি আমার কথা শুনে তোমরা বুঝে গেছো যে অনুবাদটা কি হবে। আমি তাই একবার অনুবাদটা বলে দিচ্ছি। দেখো, আমি সারা জীবন এটির বিরুদ্ধে লড়াই করেছি, আমি এখনো এটির বিরুদ্ধে লড়াই করব এবং আমার জীবন শেষ না পর্যন্ত এটি করব। ম্যান্ডেলা ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার পর তার অভিষেক ভাষণে বলেছেন, আমি যেহেতু প্রথমে ভেঙে বলেছি, তোমরা যখন ভেঙে পড়বা, পড়ার পর অনুবাদ করার লিমিট দিয়ে হয়েছে। এখন দেখো তো এইখানে যতগুলো ওয়ার্ড ছিল সবগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে। আমরা দেখো আমি হ্যাভ লড়াই করেছি, ইকুয়ালিটি, আমার সব বিভিন্ন সময় আমার লাইফ জীবন আমি ফট লড়াই করব, এটা আমি জীবন আমি উইন্ডোজ করব, আর আমি যতক্ষণ না তাই শেষ প্রতিটা ওয়ার্ড দেওয়া আছে। এই বলছি পড়ো, তোমরা বুঝতে আর বুঝতে পারবে। দেখো আমরা আসলে এই তোমরা পড়ো ইনশাআল্লাহ তোমরা সব বুঝবে, ঠিক আছে? এখন আমরা পরে সেন্টেন্স লিখেছে দা টাইম, এটা বলছি, হ্যাঁ এটা বলছি, হ্যাঁ দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। এখানে কি বলছে? দ্য টাইম ফর দ্য হিলিং, হিলিং মানে হ্যাঁ হিলিং, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স মানে ক্ষত, হ্যাজ কাম মানে এসেছে, কি এসেছে? ক্ষত নিরাময়ের সময় এসেছে। হ্যাঁ এটা আমরা তো সময় কি ক্ষত নিরাময়ের সময় এসেছে, ওন্স মানে ক্ষত, হিলিং মানে নিরাময়। আমরা আরেকটা কথা বলি, অফ এটা অফ না, অফের পরে সবসময় আগে জানাবে, এটা ওন্স মানে ক্ষত এর নিরাময় সময় এসেছে, সময় এসেছে ক্ষত এর নিরাময়, বুঝছো? অফের পরে আগে জানাবে, এই যে অফের পরে অসুবিধা আগে জানাবে। তাহলে আমি কি বলবো? দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, ক্ষত সময় এসেছে, ক্ষত এর নিরাময়, ঠিক আছে? এটা নিরাময়। তো এখান থেকে ভেঙে বলতে কি বলছে? আগে দুই নিরাময় সময় এসেছে, হ্যাঁ এখানে ভেঙে দেওয়া আছে এই যেগুলো। তারপর কি বলছে? লাইক দ্য মোমেন্ট টু ব্রিজ, দ্য কেজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। লাইক করে অনেক বলতে পারে, এটা বলতে বলছে কি দ্য মোমেন্ট মানে মুহূর্ত, টু ব্রিজ মানে বন্ধ করা, দ্য কেজম মানে ফাটল, দ্যাট মানে যা জীবন বিভক্ত করে আসলে আমাদের কাছে এসেছে, মানে কি দ্য মোমেন্ট টু ব্রিজ মানে সময় এসেছে, কাম সময় এসেছে কিসের? সেই মুহূর্তে টু ব্রিজ দ্য কেজম, কেজম মানে ফাটল, ফাটলের কি করতে? ফাটলের বীজ মানে বন্ধ করতে। ধরো ফাটল, আমাদের যদি তোমার কোনো ফাটল থাকে আমরা কি করি? ধরো তুমি যদি একটা খাল, খালের উপর বীজ মানে কি ফাটল নির্মাণ করা না, খালের উপর বীজ তৈরি করে আমরা সহজে এখান থেকে যেতে পারবে, অর্থাৎ মানে ডিসটেন্স থাকবে না। তো নেমেটা এখানে সেটা হয়েছে যে আমাদের যে ফাটল লাগে, ফাটলটা আমাদের কাজ জানাইছে জাতীয় দিবস। জাতীয় দিবস বলতে কি বুঝি আমরা? যেমন যারা সুন্দর তাদের বীজ কাটি, যারা কাজ তাদের কম গুরুত্ব, অথবা যারা বিভিন্ন জাতের যারা এজেন্ট করে আমরা থাকতে পারি, এগুলো জাতীয় দিবস। তো মেন্ডেলা বলছে যে এই জাতীয় দিবসের যে ফাটলটা, এই ফাটলটা এখন কি? ফাটলটা বীজ মানে সেটা বন্ধনের সময় এসেছে, ফাটলটা থাকবে না, সেটা বীজ করে ফাটলটা সেট করে ঠিক করে দেবে। এটা এখানে বলছে। দেখো আগে দুই নিরাময় সময় এসেছে, আমাদের বিভক্ত করা গবর দুই ফাটলগুলি সেটা বন্ধ করার মুহূর্তে এসেছে, হ্যাঁ যেটা বললাম আর কি। তো এখানে প্রতিদিন কিছু কথা আছে আমরা বুঝতে পারি না। যেমন নামানি নির্দিষ্ট সময় ইউজ হয়, নির্দিষ্ট সময় সময় যেমন জন্ম নিরাময় অফার মুসলিম কথা এসে নামানি যেমন এগুলো বলি, হ্যাঁ। তো দেখো পরে সেন্টেন্স কি বলছে? উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, উই হ্যাভ আমরা করেছি এট লাস্ট অবশেষে অ্যাচিভ অর্জন, আমরা অবশেষে অর্জন করেছি কি আমার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। তাহলে এটা অর্থ কি হবে? আমরা অবশেষে অর্জন করেছি কি আমাদের ইমানসিপেশন মুক্তি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর ইউ, ঠিক আছে? ফর ইউ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইমানসিপেশন ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, ইমানসিপেশন মানে মুক্তি। তো আমরা তো কি হবে? অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি, হ্যাঁ। তো তুমি এবার ভেঙে পড়ে বললাম উই হ্যাভ আমরা করেছি অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি, ইমানসিপেশন মুক্তি। এখানে দেখো ইন 1993 মেন্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। মেন্ডেলা এখানে বলছে যে ইন 1993 সালে মেন্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড পুরস্কৃত হয়েছে কিসে? নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কত সালে? তো তোমাদের যদি প্রশ্ন আসে মেন্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান, তাহলে 1993 সালে, তাই না? ওকে, বলছে যে অ্যান অনার হি শেয়ার্ড। অনার মানে তোমার কি? একটি সম্মান, এই সম্মানটি হি শেয়ার তিনি ভাগ করেছিলেন। মানে ম্যান্ডেলা যে এই শান্তির পুরস্কার বা নোবেল পুরস্কার যে পাইছিল, এই নোবেল পুরস্কারটা সে কি করছে? ভাগ করেছিলেন। মানে কার সাথে ভাগ করেছিলেন? FW ডি ক্লার্ক। তিনি যে নোবেল পুরস্কারটা পাইছেন, এই নোবেল পুরস্কারটা তিনি FW ডি ক্লার্কের সাথে ভাগ করে নিয়েছিলেন। অর্ধেক FW ডি ক্লার্ককে দিয়েছেন, অর্ধেক তিনি নিয়েছেন। FW ডি ক্লার্ক কে ছিলেন? এই যে কমাতে লেখা আছে দ্য হোয়াট সাউথ আফ্রিকান লিডার। তাহলে FW ডি ক্লার্ক কে ছিলেন? তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন কি শ্বেতাঙ্গ নেতা বা সাদা নেতা, হ্যাঁ। কালোদের বলা হয় কৃষ্ণাঙ্গ, দলাদের বলা হয় শ্বেতাঙ্গ। ওকে, তারপর কি বলছে? হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপারথাইড। এখানে বলছে যে এই নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, এই নেলসন ম্যান্ডেলাকে নেলসন ম্যান্ডেলা এই যে FW ডি ক্লার্কের সাথে তার নোবেল পুরস্কারটা ভাগ করছেন, কেন করছেন? কারণ এই যে FW ডি ক্লার্ক যিনি ছিলেন কি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা, মানে সাদা একজন নেতা, তিনি কি করছেন? তিনি নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। কত বছর আগে? এই যে 3 years আর্লিয়ার, এগুলো MCQতে কিন্তু আসতে পারে। তাহলে কত বছর আগে এই FW ডি ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দিয়েছেন? এই 3 বছর আগে। তো তিনি কেন FW ডি ক্লার্কের সাথে তার নোবেল পুরস্কার ভাগ করছেন এবার বুঝতে পারছো? কারণ FW ডি ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্যে। তো তুমি যদি এবার অনুবাদটা পড়ো এখন তো নিজে নিজে আরো ক্লিয়ার হয়ে যাবা। বলছে 1993 সালে ম্যান্ডেলা নোবেলের শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, যা তিনি FW ডি ক্লার্কের সাথে ভাগাভাগি করেছিলেন, যে দক্ষিণ আফ্রিকার সাদা নেতা তাকে 3 বছর আগে কারাগার থেকে মুক্তি দিয়েছিল এবং অ্যাপারথাইডের অপশন নিয়ে আলোচনা করেছিলেন। হ্যাঁ, এটা আর কি বলছে, যেটা বললাম আর কি। এখানে মূল লাইনটা আমি বলে দিছি যে নেলসন ম্যান্ডেলা
1993 সালে নোবেল পুরস্কার পাইছিলেন। তার পুরস্কারটা ভাগ করছিলেন কার সাথে? এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে। কারণ কি? এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে জেলখানা থেকে 3 বছর আগে মুক্তি দিয়েছিলেন। ঠিক আছে? ওকে। তাহলে প্রতিটা ওয়ার্ড তোমরা পড়বা, তাহলে তো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা, তাই না?